আড্ডাঘরের সারদর্ঘে এই পর্বের প্রথম গল্প। পড়ছি স্বরচিত ছোট গল্প শুভ জন্মাষ্টমী। যদি মা আর জঠরের শিশু দুজনেরই প্রাণ বাঁচানো একান্তই অসম্ভব হয়, যদি বেছে নিতে হয় শুধু একজনেরই জীবন, তাহলে মাকে বাঁচানোর চেষ্টা করতে হবে আগে। মনসিজের কাঁধে হাত রেখে বললেন ডক্টর চৌধুরী। আমার শিক্ষকরা এটাই শিখিয়েছেন আমায়। গত 20 বছর ধরে এরকম সংকটের মুহূর্তে আমি মায়ের জীবনই বেছে নিই। আপনিও নিশ্চয়ই সহমত হবেন আমার সঙ্গে। সম্মতিতে ঘাড় নাড়ায় মনসিজ। ডাক্তারবাবুর হাত দুটি জড়িয়ে ধরে বলে, জানি আপনি চেষ্টার ত্রুটি করেননি ডাক্তারবাবু। আমার রিয়াকে আমার কাছে ফিরিয়ে দিতে পেরেছেন, এজন্য আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আজীবন। আগামীকাল জন্মাষ্টমী। সবকিছু ঠিকঠাক থাকলে আজ হয়তো সন্তান আর রিয়া দুজনকে নিয়েই বাড়ি ফিরতে পারত মনসিজ। হলো না। ডক্টর চৌধুরীর আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সন্তানকে বাঁচানো গেল না। রিয়াকে নিয়েই বাড়ি ফিরেছে মনসিজ। রিয়া এখনো জানে না যে সে আর কোনোদিনই মা হতে পারবে না। ভোরবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে বেরোনো মনসিজের বরাবরের অভ্যেস। আজও বেরিয়েছে। গতকালই হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রিয়া এখনো অঘোরে ঘুমোচ্ছে। ঘুমন্ত রিয়ার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় মনসিজ। দরজাটা টেনে দিয়ে পার্কের দিকে এগোয়। পার্কের কাছাকাছি আসতেই একটানা কুকুরের ঘেউ ঘেউ শুনে কৌতূহলবশত এগোয় সেদিকে। একটা মা কুকুর তার 4টে ছানা নিয়ে তারও স্বরে চেঁচিয়ে চলেছে। পাশেই পুঁটুলির মতো কাপড়ে মোড়া একটি মানব শিশু অন্য পথকুকুরগুলিকে কাছেই ঘেঁষতে দিচ্ছে না চেঁচিয়ে। কেউ এগুলেই তেড়ে যাচ্ছে, তাই অন্য কুকুরগুলি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখছে জুলজুল করে। মনসিজকে দেখেই কুকুরটি চুপ করে যায়, লেজ নাড়তে থাকে সানন্দে। মনসিজ এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় শিশুটিকে। সদ্যজাত একটি কন্যা শিশু। গতকাল রাতের অন্ধকারে রেখে গেছে কেউ। হয়তো কোনো তীব্র সামাজিক প্রতিবন্ধকতার কারণেই বাধ্য হয়েছে রেখে যেতে। দ্রুত পা চালিয়ে বাড়ি ফিরে রিয়ার কোলে তুলে দেয় ক্রন্দনরত শিশুটিকে। রিয়ার মাতৃত্ব জেগে ওঠে। শিশুটির মুখে মাতৃস্তন গুঁজে দিতেই চুপ করে যায় ক্ষুধার্ত শিশুটি। নিতে থাকে অমৃতের আস্বাদ। অনাবিল খুশিতে অপলক চেয়ে থাকা মনসিজের দিকে তাকিয়ে সলজ্জ হাসে রিয়া। বলে, দেখো, ঠিক জন্মাষ্টমীর দিনই আমার গোপাল ঠাকুর ঘরে এলো। ননিচোরা কেমন মুখ গুজে খাচ্ছে দেখো। মনসিজ হেসে জবাব দেয়, না গো, এ তো আমাদের মহামায়া। ভুলে গেলে কংসের কারাগারে আজ যে মহামায়ারও জন্ম হয়েছিল এই দিনটিতেই। শুভ জন্মাষ্টমী নতুন মা ঠাকরুন। সহাস্যে রিয়াও বলে ওঠে, শুভ জন্মাষ্টমী নতুন বাবা ঠাকুর। সদ্য বাবা ও মা হওয়া দুজনের মুখে তখন জানলা গলে এসে পড়েছে সকালের রোদ্দুর। আর সেই রোদ্দুরের চেয়েও আনন্দে উজ্জ্বল দুজনেরই চোখ মুখ। আড্ডাঘরের সারদর্ঘে এই পর্বের দ্বিতীয় গল্প। নমস্কার। শারদীয়া উপলক্ষে আমি আমার লেখা একটি অনুগল্প পাঠ করছি। গল্পের নাম পাড়ের কড়ি। চাকরি করতেন প্রতিমা দেবী, স্কুলের প্রধান শিক্ষিকা। মাইনে সাংঘাতিক রকমের বেশি না হলেও একটা সংসার চালানোর জন্য কিছুটা বেশিই বলা যায়। স্বামী নির্মলেন্দুরও মাইনে ভালো ছিল, ব্যাংকের চাকরি। প্রতিমা দেবী চাকরি পেয়েছিলেন বিয়ের বছর 2 পরে। ততদিন তার ফুচকা চুরমুর এসবের দায়িত্ব নিয়েছিল
নির্মলেন্দুর পকেটের নাগোনা টাকাগুলো। প্রতিদিন বিকালে প্রতিমা দেবী অপেক্ষায় থাকতেন নির্মলেন্দুর রোজকার বাস ভাড়ার বেঁচে যাওয়া নাগোনা টাকার। চাকরি পাওয়ার পরেও এই অপেক্ষা শেষ হয়নি। স্কুল থেকে বাড়ি ফিরে নির্মলেন্দুর ফেরার পর ঠিক হাতটা দেখতেন বরের পকেট। নিজের রোজগার তাকে এক অসীম আত্মবিশ্বাস দিয়েছিল, আর এই বরের পকেটের 10-20 টাকা তাকে দিত অধিকার বোধের সুখ। যেন ভালোবাসার এক ছেলে মানুষের দাবি ছিল এই টাকা কটা। দুজনেই অবসর নিয়েছিলেন বেশ কিছুদিন হলো। আজ নির্মলেন্দু শেষ যাত্রা, বাড়িতে শোক। প্রতিমা দেবী প্রতিমার মতোই নিশ্চুপ নিশ্চল। নির্মলেন্দু সেজে উঠেছেন শ্বেত শুভ্র পাজামা, পাঞ্জাবি আর চন্দনে। মালা আর ফুলে ঢেকেছে শরীরের সবটুকু। ছেলেমেয়েরা কান্নায় আচ্ছন্ন, তবু দায়িত্ব পালনে অবিচল। কোথাও কোনো খামতি রাখবে না। সব আচার শেষে মৃতদেহ তোলার তোড়জোড় চলছে। হঠাৎ আগের মতোই শান্তভাবে প্রতিমা দেবী এসে দাঁড়ালেন চিরসাথীর শেষ যাত্রার সামনে। ফুল মালার ভিড় সরিয়ে পাঞ্জাবির পকেটে গুজে দিলেন 10টা টাকা। তারপর মাথা নামিয়ে শেষ ঘুমে ঘুমিয়ে থাকা মানুষটাকে উদ্দেশ্য করেই কানে কানে বললেন, তোমার আজকের হাত খরচটুকু আমি দিলাম, সাবধানে যেও, আবার দেখা হবে। আড্ডা ঘরের সারদর্ঘে এই পর্বের অন্তিম গল্প। পড়ছি স্বরচিত রম্যরচনা শখ লাগা 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 শখ লাগা। আমাদের পাড়ার ঘিচুদা খুবই পরোপকারী, শিক্ষিত, এক কথায় এক নিপাট ভালো মানুষ। পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভও বটে, কিন্তু ছোট থেকেই বড় অদ্ভুতুরে শখ তার। আমার দাদার খেলার সাথে ছিল ছোটবেলায়, তাই ওর থেকেই শোনা। বাকি বন্ধুরা যেখানে তাদের শখের উপাদান হিসাবে গান শোনা, গল্পের বই পড়া, স্ট্যাম্প কালেকশন, দেশ বিদেশের কয়েন সংগ্রহ ইত্যাদিকে বেছে নিত, তখন এই স্বনামধন্য ঘেচুবাবু মেতে থাকতেন ফিল্মি ডায়লগ মুখস্থ করার চেষ্টায়। এই নিয়ে পরিচিত মহলে কারো কোনো দ্বিমত নেই যে ঘেচুদা বেশ সুন্দরভাবেই অভিনেতাদের অনুকরণ করতে পারে ও অবলীলায় ফিল্মি ডায়লগও আওড়াতে পারে। কিন্তু সমস্যা হলো অপরিচিত মহলে যারা ঘেচুদার এই শখের উপাদানটি সম্পর্কে অবগত নন, তারা চরমভাবে তাকে ভুল বুঝে ফেলেন। কখনো বা ছোটখাটো ঘটনা থেকে সৃষ্টি হয়ে যায় অকারণ গন্ডগোলের বাতাবরণ। তাহলে বলেই ফেলি তার কিছু কীর্তি, শুনলেই বুঝবেন অজান্তেই কিরূপ সমস্যার সৃষ্টি করে ফেলে ঘেচুদার বলা সেই সব ফিল্মি ডায়লগের ছটা। সেবার ওর জন্য পাত্রী খোঁজা চলছিল। এক সুশ্রী কর্মরতা ভালো পাত্রীও মিলে গেল। পাকা দেখার দিন। মেয়েটির পিসি মজা করে ঘেচুর মাকে বললেন, দেখেছেন তো বিয়ান, এখন থেকে হুবু জামাই বাবাজির চোখ আর সরছে না আমাদের মেয়ের থেকে। বাবাজির বোধ হয় এখন থেকেই চোখে হারাচ্ছে তিন্নিকে। সবাই হেসে উঠলো। শখের তাড়নায় ঘেচুদা বলে উঠলো, বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। ব্যাস, আর কি, বিয়ে গেল ভেস্তে। যদিও ভগবানের কৃপায় কপাল গুণে ঘেচুদা স্ত্রী ভাগ্য ভালোই। পাড়ার সকলের মুখে জুনু বৌদির সুখ্যাতিও শোনা যায়। শ্বশুর বাড়িতে ঘেচুদার খাতিরও কম নয়। একমাত্র মেয়ে আর একমাত্র জামাই বলে কথা। যখনই ঘেচুদা শ্বশুর বাড়ি যায় তখনই রাজকীয় যত্ন আত্মীয়ও পায়। একবার জামাই ষষ্ঠীতে ঘেচুদা শ্বশুর মশাই সকাল থেকে ছিপ নিয়ে বসে 20 কেজি বিভিন্ন ধরনের মাছ ধরলেন তাদের পুকুর থেকে। জামাই যেতেই বললেন, দেখো বাবা জীবন, তোমার জন্য কত মাছ ধরেছি। সকাল থেকে ছিপ নিয়ে বসে বসে পিঠের চালটা না বাবা ব্যথা হয়ে গেছে। শুনেই ঘেচুদা শ্রদ্ধেয় মল্লিক মহাশয়কে নকল করে বলে উঠল, চাপতে পিঠের ছাল তুলে দেবো। কিন্তু কেউ সেটাকে মজা হিসাবে নিল না, আর সেটাই তো স্বাভাবিক না। বেশ মনক্ষুণ্ণই হয়েছিল। আসলে ডায়লগ ঝাড়ার সুযোগ পেলে ঘেচুদা নিজেকে আর চেপে রাখতে পারে না। ওর এই অদ্ভুত শখের অনিয়ন্ত্রিত প্রয়োগ স্থান কাল পাত্র না বুঝেই মাঝে মধ্যে নানা অঘটন ঘটিয়ে ফেলে। ঠিক যেরকম হয়েছিল গেল বছর আমাদের পাড়ার ব্লাড ডোনেশন ক্যাম্পে। উফ, সে এক যাতাকাণ্ড। 2 পলিটিক্যাল পার্টির পোষা গুন্ডাদের বচসা চলছে কোন দলের থেকে বেশি সমর্থক রক্ত দিয়েছে এই নিয়ে। হঠাৎ তার মধ্যে ঢুকে পড়ে ঘেচুদা নায়ক সুলভ চাহনি নিয়ে বলে উঠল, সালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। ব্যাস, আর যায় কোথায়। বলার সাথে সাথেই সেই গুন্ডা দুটো ঘেচুদাকে আর একটু হলে শ্মশানে লাশ বানিয়ে দিয়েছিল আর কি। কত বুঝেছি আমরা অনেকেই, এভাবে যেখানে সেখানে না বুঝে ডায়লগ বলতে যেও না। কিন্তু কোথায় কি, যেকে সেই ঘেচুদা কিছুতেই নিজেরই অদ্ভুতের শখটা কন্ট্রোল করতে পারে না। সবচেয়ে কেলেঙ্কারি হয়েছিল ঘেচুদার ছেলে পটাইকে স্কুলে ভর্তি করতে গিয়ে। ঘেচুদার খামখেয়ালিপানা, ভুলোমনা কাজকর্ম, ছেলের প্রতি সময় না দেওয়া, এইসব নিয়ে অভিযোগ জানিয়ে যখন রুনু বৌদি একদিন বলে ওঠে, আচ্ছা তুমি কি বলো তো, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঘেচুদা জবাব দেয়, বালি বড়াও নয়, জল ডোড়াও নয়, জাত গোখরো, এক ছোবলের ছবি। ছোট্ট পটাই রোজ সেটা লক্ষ্য করে।
ব্যাস আর কি, ঠিক যা হওয়ারটাই হলো। স্কুলে অ্যাডমিশন টেস্টের সময় যখন তাকে জিজ্ঞেস করা হয় বাবা কি করেন, উত্তরে ছোট্ট পটেই বলে ফেলে ছোবল মারি। ভালো স্কুলে ভর্তি করতে না করায় ঝুনু বৌদি রাগের চোটে বাপের বাড়ি চলে গিয়েছিল। যদিও 3-4 দিনের বেশি বাপের বাড়িতে থাকা হয়নি তার। সৌজন্যে আবারও সেই গেচুদার শখের পাগলামি। বস্তুতপক্ষে তাকে রক্ষা করতেই ছুটে আসতে হয় ঝুনু বৌদিকে। ঘটনার সূত্রপাত গেচুবাবুর অফিস। সেখানে হঠাৎই খোয়া যায় ইম্পোর্টেড কোয়ালিটির মূল্যবান কিছু ঔষধ সামগ্রী। গোয়েন্দা পুলিশ সবার কপালে ভাঁজ পড়ে। সিস্টেমের ভেতরেই একটা বড় চক্র এতে জড়িয়ে আছে বলে সবার ধারণা জন্মায়। লোকাল থানার বড়বাবু পঞ্চুবাবুই সকল কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে শেষমেশ দীর্ঘশ্বাস নিয়ে বলেন, নাকের ডগা দিয়ে একের পর এক চোরাচক্র চলছে, কিন্তু নাটের গুরুকে কিছুতেই ধরা যাচ্ছে না, কি মুশকিল। যেমনি বলা অমনি গেচুদা খলনায়কের মতো একটা চাহনি নিয়ে বাঁকা হাসি ঠোঁটে রেখে বলে ওঠে, ডন কো পকড়ানা মুশকিল হি নেহি না মুমকিন হে। শুধু এখানেই থেমে না থেকে বাংলার খোকাবাবুকে নকল করে একটু বলেও ওঠেন, লেপ চ্যাক কোমরে লাচা। এতে বড়বাবু পঞ্চুবাবুই এতটাই মনক্ষুণ্ণ হয়েছিলেন যে আরেকটু হলে গেচুদাকে শ্রীঘরেই নিয়ে যেতেন। পরিস্থিতি সামলাতে তখন ঝুনু বৌদিকে আসতে হয়। সে এসে বড়বাবুকে গেচুদার শখের নেশাটি সম্পর্কে অবগত করেন। অবশ্য গেচুদার আর কি দোষ, এরকম নানাবিধ অদ্ভুতের শখ তো আমাদের সকলের ভিতরেও বিদ্যমান। আমি একজনকে চিনি যে নিজের বিয়ের বাসরাত্রে সাথের ভায়োলিনটা বার করে নতুন সুরের সরগম বানাতে বসেছিলেন রাত জেগে। আবার কখনো নাকি তার কর্মস্থলের একঘেয়ে একটানা মিটিং চললে মাঝে মধ্যে লিখে ফেলার চেষ্টা করেন কিছু গল্পের খসড়া। কখনো অটোর লাইনে বা বাসে ঝুলতে ঝুলতেও নাকি তৈরি হয়ে যায় তার বেশ কিছু লিপি লিখনের ভাবনার খসড়া। তার অদ্ভুত শখের নেশা হলো সময়ে অসময়ে কবিতা, গল্প, সুর, ছন্দ, গান ইত্যাদি পাওয়া। মানে ঠিক যেরকম ঘুম পায় বা খিদে পায় ওরকম আর কি। যাই হোক, তার কথা না হয় পরে একদিন শোনাবো। আজকের মিটিং টাইমটা শেষ। নমস্কার।